শ্রেয়ার দৃষ্টি পায়ের তলায় সারি সারি বেঁধে উঁচিয়ে থাকা দুর্বা ঘাসগুলোর দিকে নিবদ্ধ। আমাদের সমাজে পার্থক্য মানুষ নিজেই করে তোলে। বিষ ছড়াই একটা ভালো সম্পর্ক দেখলে। সবাই এমন না, আবার কেউ কেউ এমন। শ্রেয়া এখানে তোহাসের দোষ খুঁজে পেল। অন্ধবিশ্বাসে সে যে কত মূল্যবান মানুষদের হারিয়েছে তা হয়তো আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সকল নারীর সংসার গড়ে না, কোনো কোনো নারী ভাঙে। তার বাস্তব চিত্রের উদাহরণ আরিয়ানা। নুরুল চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, চল, অনেক রাত হয়েছে, ঘুমাবি। ধরা কণ্ঠে জবাব দেয় শ্রেয়া। জি বাবা, বলুন। নুরুল চৌধুরীর বুকটা ভারমুক্ত হলো যেন। নিঃশ্বাস ফেলতে আর কষ্ট হচ্ছে না ওনার। এখন মনটা শেষ বেলায় হলেও বড় ছেলের সান্নিধ্য চাই। সকল ভুল চোখ ভুলে আবারও শক্তপোক্ত একটা পরিবার চান তিনি। দরকার পড়লে আরিয়ানার দুহাত জোর করে একটু মিলেমিশে থাকার দাবি করবেন। হয়তো মেয়েটা কিঞ্চিত হলেও পরিবর্তন হয়েছে। ওনার একটাই চাওয়া, খাটিয়াটা দুই ছেলের কাঁধে উঠুক। সম্মুখে একটা দুয়ার, সেই দরজা টপকিয়ে দেখা পাবে ও কাঙ্ক্ষিত মানুষটার। মনটা ভীরু ভীরু, হাত একবার উঁচিয়ে তুলছে তো আবার নামিয়ে নিচ্ছে। শঙ্কায় বুকটা কেমন ফুলে ফুলে উঠছে, হাঁসফাঁস লাগছে সব কিছু। অপেক্ষা দীর্ঘায়িত করল না শ্রেয়া। চেপে ধরল কলিং বেল, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়ানো ব্যক্তিটা ভ্রুযুগল কুঁচকে তাকায় ওর দিকে। চাহনি তীক্ষ্ণ, ভীষণ ধারালো। এখনো কি রেগে আছেন তিনি? শ্রেয়া রিনিছিনি কণ্ঠে বলে উঠল কোনো উপায়ন্তর না পেয়ে। একটা ডিম হবে? গম্ভীর কণ্ঠের প্রত্যুত্তর আসে। আদর হবে, চলবে? শ্রেয়া ভরকে গেল। ওড়না মুচড়ে ধরতেই তুর্য ওকে টেনে ভেতরে নিয়ে আসে। ধপাস করে লাগিয়ে দেয় দরজাটা। পরক্ষণেই সেটার সাথে মিশিয়ে দিল শ্রেয়ার দেহখানি। আকস্মিকতায় বাকরুদ্ধ ও। চোখচোরা উপরে তোলার পূর্বেই তুর্য বাঁকা হেসে বলে উঠল, আমার বউ নিজের ঘরেই পাশের বাসার ভাবিদের মতো ডিম খুঁজছে। এখন কি আপনার ডিমই লাগবে? আদর কিন্তু ডিমের চেয়েও পুষ্টিকর। সো এটাই দিব নাকি আজও বাধা দিবেন? নেত্রযুগল উচ্চানো হলো না আর শ্রেয়ার। সেদিন রাতের কথা মনে পড়ে যায়। তুর্য তাহলে সত্যি সত্যি সেই মুহূর্তের রেস ধরেই রেগে মেগে চলে এসেছে। ভাবনা কি নিছক নয়? ওর বাধা দেওয়াতে হয়তো একটু বেশি আহত হয়েছে মানুষটা। নয়তো এমন করে খোঁচা মারতো আজ। আলোক শূন্য আধারিতে সেদিন তুর্য ওর এতই সন্নিকটে আসে যে অবলীলায় উভয়েই একে অপরের হৃদস্পন্দন মেপে নিতে পারে। ধীরে ধীরে শ্রেয়ার অনুভূত হয় পেটে রাখা হাতটা মৃদু মৃদু চাপ সৃষ্টি করছে, বাড়িয়ে তুলছে ভেতরের অস্থিরতা গতিহীন অনুভূতিদের। কাঁধ হতে আঁচলটা কিঞ্চিত সরতেই মনে মনে জন্ম নেওয়া বাক্যটা বাস্তবায়ন করে শ্রেয়া। এটা কি মোহ স্যার? নিস্তব্ধ কক্ষে আরো কঠিন নির্জীব ভাব চলে আসে প্রশ্নটা শ্রেয়ার নিছু স্বর হতে বেরিয়ে আসতেই। তুর্য বিনা বার্তায় সরে যায়। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে হাত মুঠো করে জিজ্ঞেস করে, তোমার এটা মোহ লাগলো? কণ্ঠে প্রবল ক্ষোভ, জেদ, রাগের সংমিশ্রণ। তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে, এবং তা হলো তাচ্ছিল্য ভাব। একে অভিমান নামক শব্দে রূপান্তরিত করলেও খুব একটা ভুল বলে বিবেচিত হবে না। শ্রেয়া এমন করে প্রশ্নটা করতে চায়নি। কিভাবে যে মুখ ফুটে বেরিয়ে এলো তাতেও নিজেই বিমূঢ় হতবাক। অল্প স্বল্প আবছা আলোতে কেঁপে কেঁপে ওঠে ওর কণ্ঠনালী। আপনি ফুলসজ্জা রাতে যেসব বলেছিলেন সেগুলো সত্য নাকি এখন যা হচ্ছিল সেগুলো ভুলবশত? আমি বুঝতে পারছিলাম না। তোমার মতো গাধা বিয়ে করে আজ এক্ষুনি আরও একবার পস্তালাম। আগে পাগল ছিলাম, সামনেও আবার হতে হবে মনে হচ্ছে। আমি কি নেশাখোর যে মাতাল হয়ে কিংবা ভুল করে তোমার কাছে যাব? অন্য কোনো মেয়ে হলে হাবভাবে, কথার ধরনে এতদিনে সব বুঝে যেত। ঘুমাও। এখন যদি না ঘুমিয়েছ তাহলে পচা পানিতে ডুবিয়ে বুদ্ধি বাড়াবো। ব্যাককল গাধি। এই মেয়ে কটা প্রেম করেছো জীবনে? একটাও না। বিরস্ব মুখে উচ্চারণ করে শ্রেয়া। প্রেম করনি ভালো কথা, মানলাম। আমার সাথে প্রেম করার দৃঢ় ইচ্ছে তোমার, তাও বেশ সুন্দর বিষয়। কিন্তু রসায়নে এত কাঁচা হলে চলে? ভিতরে ভিতরে ভালোবেসে মরছো। উল্টো স্বামীকে দূরে সরিয়ে দিলে। আমার এতদিনকার কাণ্ডকলাপে আমাকে অনুভব না করে সবটা মোহ বলে চালালে। ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় মারি, কিন্তু বউকে মারা যাবে না। কষ্ট হলেও সহ্য করতে হবে।
কথাগুলো বলে ব্যালকনিতে চলে যায় তুর্য। শ্রেয়া সেদিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কখন দু চোখে ঘুম নামে টের পায় না। তবে সকালে ওঠে তুর্যের চলে যাওয়ার বিষয়টা ভাবাই ওকে। দূরত্বেও বুঝে তুর্যের গাঢ় অভিমানে বলা প্রত্যেকটা বাক্য। শ্রেয়া তো অনুভব করেছিল হৃদয়ের মিলন, তবুও কেন থেকে গেল এত সংশয়? তাহলে অনুভূতি কি পরিপূর্ণ ছিল না? লম্বা নিঃশ্বাস ফেলে ও ক্ষুদ্র স্মৃতিচারণের অন্ত করে। তুর্য ততক্ষণে দূরত্ব ঘুচিয়ে আরো নিকটস্থে এসে দাঁড়িয়েছে। শ্রেয়া আজ জানে মানুষটা শুরু থেকেই ওকে চায়, অতিরিক্ত চায়, শুধু তার প্রকাশের ধরনটা তেরা বেঁকা। তন্মধ্যে তুর্য কড়া কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিলে বাধা দিয়েছো বলে রেগে চলে এসেছি, তাই মনমরা হয়ে থাকতে সারাক্ষণ? ঠিক মতো নাকে শুকিয়ে হাড্ডি, আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলেই তো তোমার সকল হাড্ডি মটমট করে ভেঙে যাবে। অতীব বিস্ময়ে বিষ্ট শ্রেয়া। এ লোক কেমন করে জানলো ও মনমরা থাকতো সর্বক্ষণ? এসব রহিমা খালা বলতো না তো? তাহলে ওনার যোগাযোগ থাকতো রহিমা খালার সাথে। কিন্তু একটা থেকে যায়, বাড়ির বাদবাকি কারোর সঙ্গে কেন কথা বলতো না? এমনকি আয়ুষের সঙ্গেও না? নাকি স্রেফ ওর সাথেই যোগাযোগ করেনি? প্রচুর পরিমাণে প্রশ্নের জোয়ার শ্রেয়ার অন্তর্মহলের ছোট্ট সমুদ্রে। তবে সাহসের অত্যাধিক অভাব বোধ করছে ও। কারো সান্নিধ্যে এমনতর ঘটে না। শুধুই এই এক পুরুষের সামনে ভয় ভয় হয়ে ওঠে সবকিছু। স্বাভাবিক গলায় বলল, আপনি আমার উপর রেগে আছেন? না। তুর্য গম্ভীর কণ্ঠে জবাব দিয়ে সোফায় গিয়ে বসে। শ্রেয়া এতক্ষণে শ্বাস ফেলতে মোক্ষম সুযোগ পায়। গুটি গুটি টালমাটাল পা ফেলে সোফার কাছে এসে দাঁড়ায়। তুর্য মাথা এলিয়ে চক্ষুদয় বুঝে আদেশস্বরূপ গলায় বলল, বসো। শ্রেয়া সামনের সোফায় বসে। ওর মনের বিষণ্ণতা কেটে গিয়েছে তুর্যের। তার প্রতি কোনো রাগ নেই শুনে। তবে চলে কেন এলে? কিছু একটা তো হয়েছে। এই নিয়ে ওর মনের পাতায় খচখচ আওয়াজের সৃষ্টি হয়েছে বারংবার। এলে সেই দুপুরে, আর আমার কাছে আসলে বিকেলে। পরীক্ষার প্রস্তুতি কেমন? শ্রেয়ার বলতে মন চায়, আর প্রস্তুতি? কবে আপনার চেহারাটা দেখবো, গায়ের গন্ধ নাকে মাখবো, গভীর স্বরের আওয়াজ শুনবো, সেই চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল প্রতিনিয়ত। ভালোবাসা খুব খারাপ স্যার। তার চেয়েও খারাপ আপনি 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে দিয়ে দিনের পর দিন হেয়ালিপনা। একটা কথাও শ্রেয়ার মন ভেদ করে কণ্ঠনালী পর্যন্ত আসলো না। সংকোচ জড়তা লজ্জা কাটিয়ে এবার আখি যুগল মেলে ধরে তুর্যের পানে। সঙ্গে সঙ্গে ভেতরটা আটকে উঠল, মোচড় দিয়ে উঠল অন্তর। চোখের সম্মুখে ভাসছে তুর্যের হাতের সাদা ব্যান্ডেজটা। বসা থেকে উঠে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কি হয়েছে স্যার? তুর্যের কপালে ভাঁজ পড়ল। নড়চড় হলো না বিন্দু মাত্রই, শুধু হাত বাড়িয়ে ডাকলো, এদিকে এসো। শ্রেয়ার কষ্টে বুক ফেটে চলবিন্দু বেরিয়ে আসার উপক্রম। চক্ষু কোলও ভিজে ভিজে উঠছে। একটু কাছে আসতেই তুর্য হাত টেনে পুরো দেহটা নিচের বক্ষে চেপে ধরল। পুতুলের ন্যায় পড়ে আছে শ্রেয়া। ওকে ঠিকঠাক নিজের সাথে জড়িয়ে একপাশে বসালো তুর্য। ঘাড় হেলিয়ে কণ্ঠে কাঠিন্য ভাব এনে বলল, তোমার চোখে পানি জমেছে কেন? কান্না ভীষণ প্রিয় নাকি আমি? যদি আমি হই তবে তুমি কাঁদতে পারবে না, কারণ তোমার ওই চোখ দুটি আমার প্রিয়। প্রথমবার তোমার প্রতি সন্দেহ জাগিয়েছিল এই কাজল মাখা আঁখি দুটো, মনে আছে? বাড়িওয়ালার মেয়ের বিয়ের অনুষ্ঠান, সেদিনই তোমার চোখে গভীরভাবে তাকিয়ে ফেলি অনিচ্ছা সত্ত্বেও। হয়তো আল্লাহ এটাই চেয়েছিলেন, তা না হলে বউকে খুঁজে বের করতাম কিভাবে? তোমার ছোটবেলার ছবিতে চোখগুলো বেশ আকর্ষণ করে আমাকে। সেদিন ছাদে তোমার দুই চোখ ভালো করে না দেখলে এখনও বউ খুঁজতেই থাকতাম। অথচ বউ আমার পাশেই থাকতো, কাছাকাছি এসে নিঃশ্বাস ফেলতো নিঃশব্দে। সামান্যতে ভেঙে পড়ো কেন? এটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লুক অ্যাট মি, আই এম ফাইন। ডিমের বাহানায় ছুটে আসলে আমাকে দেখতে, তা না করে ফ্যাচফ্যাচ করছো। আদর পাওয়ার জন্য ইশারা। চট করে হাত সরিয়ে নিয়ে আসে শ্রেয়া। লজ্জায় তবলা বাজছে শ্রবণ গ্রন্থিতে। এই মানুষটা ওর সব ভাবনা বুঝে যায়। মিহিস্বরে বলল, সত্যি ঠিক আছেন? তুর্য এটার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, প্রিয় কোথায়? আজ বাসায়। তুমি কি ওর সাথে থাকবে? ও তো একা স্যার, এখানেই থাকি। বউ থাকতে একা থাকবো? ইম্পসিবল। প্রিয় সহ এই ফ্ল্যাটেই থাকবে, ওটা ছেড়ে দিতে বলবো। রাতে রেডি থেকো দুজন, বাহিরে যাব।
শ্রেয়ার এতক্ষণে একটা কথা মনে পড়ে গেল। তড়িঘড়ি করে বলল, বাবাকে ফোন দেন না কেন? উনি কথা বলতে চায় আপনার সাথে। তুর্যের ক্ষিপ্ত চাহনিতে মিইয়ে যায় ও তৎক্ষণাৎ ধক করে ওঠে বুকটা। পাশে বসা মানুষটার নির্বিকার নির্লিপ্ত অভিব্যক্তি। আমি চাই না। কিঞ্চিত সাহস জোগালো শ্রেয়া, সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, উনি আপনার বাবা। আপনার ক্ষোভটা ওনার প্রতি কতটুকু যুক্তিসঙ্গত একদিন বাবা হলে ঠিক বুঝতে পারবেন। তুর্য ফিচেল হাসল, অসম্ভব সুন্দর সেই হাসি। নিমেষেই কোমরে দৃঢ় বাঁধন অনুভব করে শ্রেয়া। নিজেকে আবিষ্কার করে তুর্যের মুখের কাছাকাছি। তুর্যের নেত্রের চাহনি প্রকারও নির্নিমেষ। আরেকটু নিজের সঙ্গে চেপে নিয়ে লঘুস্বরে বলে উঠল। তাহলে বাবা বানিয়ে দাও। ঝাঁকি দিয়ে ওঠে শ্রেয়ার সমগ্র কায়া। সে কি ভুল শুনল? কম্পনের তাড়নায় তুর্যের গলার পিছনে গলিয়ে রাখা হাতের বাঁধন শক্ত করে। তুর্য ওর ওষ্ঠের সন্নিকটে ঠোঁট দুটো নাড়ালো। কণ্ঠটা মাদকতায় ভরপুর। এখান থেকে তাহলে বাবা হওয়ার প্রসেসটা শুরু হোক। যতক্ষণে কথাটা কর্ণে প্রবেশ করে মস্তিষ্কে ধারণ করেছে, অত্যন্ত বিলম্ব হয়ে যায়। শিরায় শিরায় বইতে থাকে দমকা হাওয়া। না চাইতেও নখ বিধিয়ে দেয় তুর্যের ঘাড়ে। প্রথম ভালোবাসার প্রথম ছোঁয়া আজ ওর দুই অধরে। সেই স্পর্শের প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। নিয়ন্ত্রণ হারায় স্পন্দনেরা। তুর্য ঠোঁটের দীর্ঘ আলিঙ্গন শেষ করে উঠে দাঁড়ালো। রক্তিম মুখখানা লুকালো শ্রেয়া সোফার উপর। এক গ্লাস পানি হাতে নিয়ে এসে তুর্য ফের পাশে বসল। নরম গলায় বলল, মুখ তুলো, পানি খেয়ে ভালো করে শ্বাস নাও। কোথায় যাব আমরা? জানি না, স্যার বলেছেন রেডি থাকতে। আমি যাব না, তুই আর তুর্য ভাইয়াই যা। শ্রেয়া চোখ জোড়া ছোট ছোট করে তাকায় বিছানার দিকে। প্রিয় পায়ের উপর পা রেখেছে ক্রসিং স্টাইলে। দিব্যি দুই পাশে দোলাচ্ছে দুপা। হাতে এখনকার নিত্যকার সঙ্গী মোবাইল। এটা ছাড়া যেন আজকাল সবার নিঃশ্বাসই চলে না। শ্রেয়া বার্তাহীন চট করে মোবাইলটা কেড়ে নিল। তোরা একসাথে রোমান্স করবি, আমি গেলে করতে পারবি বুঝি? প্রিয়র বিবশ কণ্ঠের অসাত্মক বাক্য শুনে শ্রেয়া হতবাক। ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করে, তোর সাথে যখন আয়ুষ ভাইয়ার সাথে দেখা করতে যেতাম তখন তোরা রোম্যান্স করতি? না তো, তোর সামনে রোমান্স করতে লজ্জা লাগবে না আমাদের? এটাই স্যার গর্ধব নন যে তোর সামনে রোম্যান্স করবে। এবার প্রিয় কথার তাল পেয়ে গেল। জেকে ধরল শ্রেয়াকে। মুচকি হেসে গাল দুটো উঁচু করে। পরক্ষণেই আবার ভ্রু নাচায়। তার মানে ভাইয়া আড়ালে রোমান্স করে? অনেক রোমান্টিক, তাই না? নিজের কথায় নিজে হত বিহবল শ্রেয়া। সরব করে ব্যগ্র গলায় বলে উঠল, এসব নিয়ে পড়ে থাকবি? রেডি হ, নয়তো স্যার উল্টো আমাকে বকবেন। তোকে ভালোবাসি বলেছে ভাইয়া। প্রিয়র হঠাৎ প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল শ্রেয়া। অপ্রতিভ হলো অত্যাধিক পরিমাণে। বাহ্যিক অংশে অপ্রস্তুত ভাব এলেও মস্তিষ্কের নিউরনে তীব্রভাবে বিধে প্রশ্নখানা। না বললেও ওর হৃদয় থমকেছে যেদিন, তক্ষুনি বুঝে নেয় তুর্যের অপ্রকাশিত অনুভূতি। একদিক থেকে ভাবলে সেটা অব্যক্ত নয়, কারণ মানুষটা প্রতিনিয়ত নিজের আচরণে মিশিয়ে দিচ্ছে কোনো এক মনোমুগ্ধকর অনুভূতি। সন্ধিত ঘটে গিয়েছে। কবে, কখন, কোন স্থানে, কেমন করে অতশত প্রশ্ন না করলেও চলবে। সর্বক্ষণ ভালোবাসি না ভালোবাসি না বলা মানুষটার কথার ভাঁজে লুকিয়ে আছে তীব্র ভালোবাসা। শ্রেয়ার ঠোঁটে লাজুক হাসি, মিহি কণ্ঠস্বর। ছোট্ট করে জিজ্ঞেস করল, বলা কি খুব প্রয়োজন? প্রিয় মাথা নাড়িয়ে বলল, একদমই না। তবে ভাইয়ার অতীত মানে অহমিকাকে নিয়ে কথাগুলো জানতে ইচ্ছে হয় না তোর? অতীত ঘেটে কি লাভ, যেখানে আমি ওনার বর্তমান ভবিষ্যৎ সব। তাছাড়া ওনার মুখ থেকেই শুনেছি অহমিকা আপু বড্ড স্বার্থপরতা করেছেন। ওনার ঘৃণা মিশ্রিত বাক্যগুলোই বুঝিয়ে দিয়েছে ঠিক কতটা কষ্ট দিয়েছে অহমিকা আপু। তাহলে তুই স্যারের কাছ থেকে এত দূরে দূরে থাকিস কেন? লজ্জা পাস? একান্তের সময় কাটাতে ইচ্ছে করে না তোর? দেখিস অহমিকা এসে আবার না তোর স্যারকে নিয়ে যায়। এত কিসের জড়তা? আমি তো আয়ুষকে পারি না, খামচে মেরে ফেলি। শ্রেয়ার চক্ষু ছানা পড়া। এই মেয়ের মুখে কিছুই আটকায় না কখনো। সময়, মানুষ, পরিস্থিতি কিছুই বিবেচনা করে না। কেবল মুখ ফুটে বলতে পারলেই যেন পরম আনন্দ, শান্তি। আনমনে কপাল কুঁচকে এলো। বলল, তুইও স্যারের মতন লাগামহীন।
নেমে সেই প্রিয় অট্ট হাসিতে ফেটে পড়ে। বিছানা ছেড়ে এসে ওকে জড়িয়ে ধরে শক্ত করে, বলে, আমি কি ভাইয়ার মতো বলেছি নাকি? ভালোবাসে একটু একটু চিমটি মারতেই পারি আমার জামাইকে, চাইলে তুইও মারতে পারিস। পরক্ষণেই প্রিয়র মুখের আদলে পরিবর্তন আসে ব্যাপক। শ্রেয়ার দেহ মুক্ত করে হাত ধরে বিছানায় এসে বসল। কণ্ঠে গুরুতর ভাব এনে বলল, তোকে কিছু কথা বলবো শ্রেয়া, মনোযোগ দিয়ে শুনবি। এতদিন আমি বাড়িতে সবকিছুই দেখেছি, এটাও দেখেছি বড়মা অহমিকাকে বাড়িতে আনার চেষ্টা করেছে আবারও। ওনার ভাষ্য মতে অহমিকাই মেয়ে হিসাবে ভালো, অথচ উনি অল্পতে পাওয়া সম্মানে ভুলে বসলেন তুর্য ভাইয়ার খারাপ অবস্থানের জন্য সেই মেয়েটা কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিনা করেছেন ভাইয়া মেয়েটার জন্য, ঠিক কতটুকু ভালোবেসেছিল ওকে আমার জানা নেই, কারণ ভালোবাসা পরিমাপ করার ক্ষমতা আদৌ কারো হয়নি। তবে আমার চোখে পড়তো মাঝে মাঝে মেয়েটার জন্য ভার্সিটির ক্লাস মিস দিয়ে ভাইয়া মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন, যা ওনার ব্যক্তিত্বের সাথে মিলাতে পারতাম না আমি। আমার জানা মতে এবং ছোট থেকে চেনা অনুযায়ী তিনি একজন গম্ভীর এবং খুবই রকচটা স্বভাবের মানুষ ছিলেন। কোনো মেয়ের জন্য ওনার এত অপেক্ষা আমাকে ভীষণ মুগ্ধ করত। চাইতাম আয়ুষ আমাকে এমন করে ভালোবাসুক। স্কুলে পড়তাম তখন। তুর্য ভাইয়ার এসব পাগলামি আমার কিশোরী বয়সে অনেক প্রভাব ফেলে। ভেবে ভেবে সাজাতাম আয়ুষ কোনো একদিন আমাকে এমন করে ভালোবাসবে। ছোট থেকে ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া লেগেই থাকতো। সেই সুবাদে একদিন গিয়ে অহমিকাকে পাই সেখানে। বড়মা হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিলেন। তুর্য ভাইয়ার সঙ্গে নাকি ওর বিয়ে প্রায় ঠিকঠাক। তুহাস ভাইয়া যাওয়ার পর তুর্য ভাইয়া বেশ ভেঙে পড়েন, আঘাত পাই কিছু কথায়। তুই জানিস না, কিন্তু আমি দেখেছি তুর্য ভাইয়ার কাছে ওনার পৃথিবী ছিলেন তুহাস ভাইয়া, কিন্তু সেই পৃথিবী দুমড়ে মুচড়ে যাওয়ায় ভুবন নতুন করে সাজাই অহমিকা। শক্ত মানুষও ভাঙে, তবে বাহ্যিকভাবে নয়, ভেতরে ভেতরে। আমরা চাই কেউ আমাদের হোক, আমাদের বুঝুক। তুর্য ভাইয়াও হয়তো চাইতেন। সেই চাওয়ায় পরিপূর্ণতা এনে দিল অহমিকা, আবার কেড়েও নেয় সে। একবার দুর্বলতা প্রকাশ করে ফেললে মানুষ সেই সূচকে আরো কঠিনভাবে আঘাত করে। অহমিকা নিজেকে ভালো জারির করতে এতটাই পরিপক্ক ছিল, কেউ ওর আসল রূপটাই দেখতে পায়নি, এমনকি তুর্য ভাইয়াও না। বছরখানেক চুটিয়ে প্রেম করে বিয়ের আগের দিন জানাই লন্ডন চলে যাবে, বিয়ে করবে না। বিয়ে নামক বেড়ে জালে বাঁধতে চায় না নিজেকে। তুর্য ভাইয়া প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে আর সবাই স্বাধীনতা প্রিয়, তাই অনেক বোঝানোর কোনো ত্রুটি রাখেনি। এটাও পড়তে চাইলে লন্ডন চলে যাক, এখন বিয়ে করতে না চাইলে অপেক্ষা করবে, পরে না হয় করবে। কিন্তু অহমিকার একটাই কথা, সে বিয়ে করবে না। একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ এতটা নত হলো তার ভালোবাসার কাছে, কিন্তু ফলাফল শূন্য। চলে যায় অহমিকা। সে যাওয়ার পর ভাইয়াকে এইসব ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু কথা তো গোপন থাকে না বেশি দিন। বাতাসের মতোই বয়ে আসে সত্যটা। লন্ডনে অবস্থিত কাজিনের সঙ্গে প্রেম অহমিকার, তাই তুর্য ভাইয়াকে ছেড়ে পাড়ি জমানো। সেই ঘটনার পর ভাইয়াকে বাসায় দেখা যেত না, সবসময় ভবঘুরে হয়ে গিয়েছিল। অ্যাডভেঞ্চার দিয়ে বেড়াতেন। কোনো একদিন আয়ুষ খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়া অ্যালকোহল ব্যবহার করছেন। পরিবারের ভাঙ্গন, তুহাস ভাইয়ার করা আঘাত, অহমিকার করা কাণ্ডে হয়তো ভেঙে পড়েন তিনি, কিন্তু সেটা প্রকাশ করেননি। নিজেকে সামলেছেন অন্যভাবে। দীর্ঘদিন অ্যালকোহল ব্যবহারের কারণে তিনি সাইকোসিক ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়েন। নেত্র গহ্বর চলে টইটম্বুর, ভিতরটা ধক করে ওঠে শ্রেয়ার। সাইকোসিস ডিসঅর্ডার সম্পর্কে একটু হলেও অবগত ও। এটা এক প্রকার মানসিক ব্যাধি, গুরুতর বলা যেতে পারে। মূলত বিভ্রম সৃষ্টি করে মানুষের মধ্যে। হ্যালুসিনেশন হয় ওই মানুষটার সব সময়। ভাবে কেউ আছে, কাউকে অনুভব করে। কখনো কখনো মস্তিষ্ক উগ্র হয়ে যায় মানুষটাকে অনুভব করে। এটা মূলত স্বল্প মেয়াদী হয়, বিরল ক্ষেত্রে দীর্ঘদিন, বছরও গড়ায়। সাইকোসিস একজন ব্যক্তির 5টি ইন্দ্রিয় তাদের আচরণ ও আবেগকে প্রভাবিত করতে পারে। মন বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। তুর্যের বেলায়ও ঠিক এটাই হয়েছে হয়তো। শ্রেয়া ব্যথাতুর কণ্ঠে মৃদু আর্তনাদ করে। 2 অধর নড়ে চড়ে ওঠে। সাইকোসিস ডিসঅর্ডার? হ্যাঁ, তুই একবার পত্রিকায় এই রোগ সম্পর্কে পড়েছিলে, আমি দেখেছিলাম। তাহলে তোর ধারণা রয়েছে, আমার আর বলতে হবে না খুলে। ভাইয়ার রোগটা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। উনি বেশি কল্পনা করতেন অহমিকাকে। ওকে ভেবে অনেক মানুষকেই
আঘাত করে ফেলতেন। প্রথমে প্রথমে নিজেকে নিজেই থেকে অনেক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন, কিন্তু পেরে উঠতেন না। দিনকে দিন ক্রমশ হয় তা। কোনো গতি না পেয়ে সকলে মিলে বন্দি রাখার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ট্রিটমেন্ট চলতো ভাইয়ার। একটা সময় ডাক্তার জানালেন চিকিৎসার পাশাপাশি আপনজনদের সেবা যত্নে ভাইয়া বাস্তব জগতে ফিরে আসতে পারেন। যেহেতু তিনি পরিবারের কাউকে সহ্য করতে পারতেন না, সেক্ষেত্রে দাদি তোকে দেখে সিদ্ধান্ত নেয় ভাইয়ার খেয়াল রাখার জন্য বউ করে আনার। উনি মনে করেছেন তুই অচেনা, তোর ক্ষতি করবে না, কিন্তু ভাবনা ভুল। ফলে তুই চলে আসার প্রায় 2 বছরের মাঝামাঝি সময়ে অহমিকা আবার ফিরে আসে। ডাক্তার আঙ্কেল ওকে রেফার করে ভাইয়ার ট্রিটমেন্টের জন্য। প্রথমে বড় মা ওকে দেখে জানিয়ে দেয় ঘৃণায় ট্রিটমেন্ট করাবে না। পরে ছেলের অবস্থা দেখে অটল থাকতে পারলেন না, বেশ ভালোই চিকিৎসা চালিয়ে যায় ও। সময়ের স্রোতে আবারও ভালো সেজে বড়মার মন জয়ও করে নেয়। বড়মাও ভাবে ও ভালো হয়ে গিয়েছে। এটাও বলে ও নাকি তুর্য ভাইয়ের অবস্থা শুনেই ফিরে এসেছে। কি জানি কোন স্বার্থ হাজিলে পরাজিত হয়ে আবার কোন স্বার্থের টানে ফিরে এসেছে। এত লম্বা লম্বা বাক্যে প্রিয় হাঁপিয়ে উঠেছে। দীর্ঘ নিঃশ্বাস নাসারন্ধ্র বেয়ে বাহিরে উন্মুক্ত হয়। প্রিয় পুনর্বার বলে উঠল, তোকে এগুলো বলার একটাই উদ্দেশ্য শ্রেয়া, ভাইয়ার কাছাকাছি থাক। কাউকে তোদের আলাদা করার সুযোগ দিবি না, কাউকেই না। ভাইয়া তোকে খুব ভালোবাসে। জানে শুনে কেন এতদিন একা একা কাউকে না জানিয়ে এখানে ছিল? কারণ ভালো নেই উনি। সেদিন সকালে বেরিয়ে আসার একটাই কারণ, উনি অসুস্থ হয়ে পড়েছেন আবারও। পুরোপুরি পিছু ছাড়েনি রোগটা। অতিরিক্ত চিন্তা করলেই মাথা ব্যথা করে। এই কয়েকদিন যাবৎ সাইক্রিয়াস্টিকের শরণাপন্ন ছিলেন। আমাকে আর রহিমা খালাকে তোর দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তুই ওনার দ্বিতীয় ভালোবাসা হতে পারিস, তবে ভুল মানুষ না। শ্রেয়ার হৃদয় স্থলে গিয়ে তীক্ষ্ণ যন্ত্রণা বিস্তার করে প্রিয়র কথাগুলো। তোর্য একা একা কত কিছু সহ্য করছে, অথচ ও জানতেই পারল না। প্রিয় মানুষের সান্নিধ্য প্রয়োজন, নয়তো কেউ কেউ পরিণত হয়ে যায় মানসিক রোগীতে। মানসিক রোগীর ওষুধগুলো সঙ্গ, ভালোবাসার যত্ন, কিন্তু একটা সময়ও এসবই দিল না তুর্যকে। এখনো কি দিচ্ছে? প্রিয় হোক কিংবা অপ্রিয়, মানসিকভাবে বিক্ষিপ্ত মানুষগুলোকে পারলে একটুখানি সঙ্গ দেওয়া উচিত। রিক্সা চলছে সোজা পিচ ঢালা রাস্তা ধরে। ব্যস্ত হাতে চাচা গামছা সমেত কপালের তপ্ত জলবিন্দু কণা মুছে নিচ্ছেন। মৃদুমন্দ সমীরণে উঠছে শ্রেয়ার শুভ্র রঙা আঁচল। সাজবেলা পার হয়ে রজনী নেমেছে সদ্য, তবুও ঘোর রজনীর চারিধারে কোথাও কোথাও নিয়ন আলো পথিকদের সঠিক পথ দেখিয়ে চলেছে, যেন আধারের অতলে ডুবে না যায়। প্রিয় পাশে বসে খানিক সেকেন্ড বাদে বাদে নীরবতার সমাপ্তি ঘটাচ্ছে। বেশ কয়েকবার মলিন নিষ্প্রভ স্বরে একরাশ আফসোস নিয়ে বলেছে, আয়ুষকে বড্ড মিস করছি। আগে দূরে ছিলাম, শুয়ে গিয়েছে। এখন কাছে থেকে অভ্যাস হয়ে গিয়ে অল্প সময়ের বিচ্ছেদে দম বন্ধ হয়ে আসছে। বিচ্ছেদের বেদনার শ্বাস শ্রেয়া নিয়েছে, তাই প্রিয়কে প্রত্যুত্তরের শব্দাংশ খুঁজে পেল না। অচিরেই পেছনের রিকশাটা ওদের রিকশা পার করে থামল। চাচাও প্যাডেল ঘোরানো বন্ধ করে দিলেন। শ্রেয়া জিজ্ঞাসু দৃষ্টিতে মেলেছে সবে। তখনই তুর্য অপর রিকশা থেকে নেমে আসে। মুখে কেমন একটা উদ্বিগ্ন অস্থিরতা। বড় বড় পা ফেলে এসে ঝুঁকে ওর শাড়ির বড়সড় আঁচলটা রিকশার চাকার কাছ থেকে তুলে ঠিক করে দিল। শ্রেয়ার হৃদস্পন্দন প্রায় থমকে গিয়েছে। কি হতে যাচ্ছিল এখন? সামান্য সতর্কতার অভাবে প্রাণটা খোয়াতে হতো। তুর্যের দিকে করুণ চাহনি নিক্ষেপ করতেই নরম শীতল কণ্ঠস্বর শুনতে পায়, মেরেই ফেলেছিলে আমাকে। একই সিরিয়ালে রাস্তার একপাশে দুটো রিকশার অবস্থান লম্বভাবে, অর্থাৎ একটার পশ্চাতে অপরটার স্থান। চালক দুজনের মধ্যে একজন তাগড়া যুবক এবং আরেকজন বেশ বয়স্ক, চামড়া কুচকানো। নিঃশ্বাসটাও কেমন ভারী ভারী ঠেকছে মানুষটার। দেহে কাঁপুনি ঈষৎ, তবুও পেটের ক্ষুধা পরিবার সামলাতে সড়কে দিনরাত পরিশ্রম করে চলেছে। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হয় এসব চক্ষু গোচর হলে। মনে মনে কত শতবার ভাবে ওর যেদিন অনেক টাকা হবে এসব মানুষকে সাহায্য করবে, কেননা অভাব ও বোঝে।
এতিমখানা থেকে স্কুল কলেজে পড়ার খরচের ভার নিলেও কখনো অন্যান্য খরচের টাকা দেওয়া হতো না। ওই যে রাস্তার অন্য পাশে হাওয়াই মিঠাইয়ের মেলা বসেছে, একটা সময় সেগুলো খাওয়ার জন্য 10 টাকাও ম্যানেজ করতে পারতো না। থাকা খাওয়া পড়া সবই তো এতিমখানার অধীনে ছিল। কলেজে ওঠে মাদারির পারমিশনে 2-1টা টিউশনি করতো, সেগুলো থেকে পাওয়া টাকাগুলো জমিয়েই রাখতো। 1 পয়সাও খরচ করতে গেলে কেঁপে উঠত বুকটা। ভাবনায় আসতো অকাজে আলতু ফালতু শখ আহ্লাদে টাকা নষ্ট করার মানে হয় না। মূলত পরিস্থিতিই আমাদের মনোভাব এমন করে তোলে। কিন্তু এখন ওর অভিলাষ যাকে ছো মেরে একটা গোলাপি রঙের হাওয়াই মিঠাই ছিনিয়ে আনতে। হলুদ আলোয় আরও মিষ্টি মিষ্টি লাগছে হাওয়াই মিঠাইগুলো। প্রিয়র ডাকে দৃষ্টিভঙ্গ হয় শ্রেয়ার, কর্ণকুহরে আসে। স্যারকে বল আমরা রিকশায় যাব। নিমেষে চমকায় শ্রেয়া, ও এমনটাই বলবে ভাবছে। খোলা অম্বর এবং কৃষ্ণ মেঘপুঞ্জের নিম্নতলে চলবে রিকশা, সঙ্গে থাকবে অনুত্তেজিত স্নিগ্ধ শীতল হাওয়া। উত্তাপে হাঁসফাঁস প্রকৃতি কয়েক মিনিটে নিজস্ব রূপের পরিবর্তন ঘটিয়েছে। ঠান্ডা ঠান্ডা নিরুত্তাপ পরিবেশ। ঘাটটা আলতো ফিরিয়ে তাকায় অতীব প্রিয়তমের নিকট। তুর্য কানে মোবাইল ধরে রেখেছে, অনলাইন মাধ্যমে গাড়ি ভাড়া করার চেষ্টা। আঁচল আটকে যাবার সেই ঘটনার মিনিট খানেক পেরোয়। প্রিয় শ্রেয়াকে রিকশা থেকে নামিয়ে ইট পাথরের গঠিত ফুটপাতে দাঁড় করিয়ে রেখেছে তুর্য। চালক দুজনের ভাড়া মিটিয়ে অস্থির মাখা কণ্ঠে জানায়, রিকশায় যাবে না? শ্রেয়া উপলব্ধি করে তুর্য সেই ঘটনায় অত্যন্ত গম্ভীর হয়ে পড়েছে। সমস্ত আদলে তীব্র ভয় শঙ্কার ছাপ। সামান্য একটু ব্যাপারে এত উত্তেজনা ব্যগ্রতা মানুষটার। বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসা হয় আজ ওরা রিকশায় ঘুরবে। ঘটনাটা হওয়ার পর তুর্য মতামত পরিবর্তন করে ফেলেছে। শ্রেয়া সোজা হয়ে প্রিয়কে থেমে থেমে লজ্জাতুর কণ্ঠে বলল, আমি যদি ওনার সাথে এক রিকশায় চড়ি, আপত্তি আছে তোর? মানে একা খারাপ লাগবে বাকি রাস্তাটুকু? প্রিয় মুখ কালো করে ফেলল, স্মরণালী বিষণ্ণ বেদনা মিশ্রিত। আয়ুষের কথা মনে পড়ে যাবে বেশি বেশি, ওর শূন্যতায় পুরে ছাড়খাড় হয়ে যাব। মনে মনে এটা নিয়ে সন্দেহাতীত ছিল শ্রেয়া। একা একা নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবে মেয়েটার। সুতরাং নিজের কল্পনার জগৎ উচ্ছেদ করার চিন্তা ভাবনা করল। চিকন ওষ্ঠ যুগল ছড়িয়ে স্মিত হাসল, বলল, আমরা এক রিকশায় যাব, দেখি স্যারকে ম্যানেজ করতে পারি কিনা। এক রিকশায় তুই আর ভাইয়া যাবি, আরেকটাই আমি আয়ুষকে কল্পনা করে দিব্যি নিঃশ্বাস ফেলবো। আহা। কথাটা বলে প্রিয় মিটমিট করে হাসল। এতে চার পরনাই অবাক শ্রেয়া। এত রূপ বদলে দক্ষ এই মেয়েটা। তবে খারাপ নয়, বরাবরই মানুষকে বিমোহিত করে এক এক সৌন্দর্যের রূপে। শ্রেয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, শুনেছি সুন্দর মনের মানুষ জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষই পায়। প্রমাণও পেলাম, তুইও আয়ুষ ভাই দুজনই হলেও মন এক। বুঝি না কিভাবে তোদের ঋণ শোধ করব। উপায় বলে দিবি প্রিয়? তুই যতবার হেসেছিস আমাদের ঋণ শোধ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ শ্রেয়ার অপরুদ্ধ চাহনি, বিমূঢ় কণ্ঠস্বর। মানে? প্রিয় গর্বিত কণ্ঠে আওড়ায়, তোকে ভালো রাখা, হাসি খুশি রাখার জন্যই তো এত কিছু। এতেই ঋণ শোধ হয়ে গেল, এখন জলদি যা, যদি কাব্য চলে আসে। শ্রেয়া ভীরু ভীরু পায়ে হাঁটে, গতি নেই হাঁটায়, কদম ছোট্ট ছোট্ট, খুব বেশি ধীরস্থ। তুর্য মোবাইল কান থেকে নামিয়ে পকেটে পুরে নেয়। শ্রেয়াকে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে, ললাট স্পর্শ করে ভ্রু যুগল। প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে বলে উঠল, কিছু বলবে? শ্রেয়া অতিকায় ছোট্ট নিঃশ্বাস মুক্ত করে নাকের 2 ছিদ্র মাধ্যমে বড্ড এলোমেলো ও দ্বিধান্বিত গলায় বলে, আমরা রিকশায় যাব, প্লিজ গাড়ি নিষেধ করে দিন। তুর্য হ্যাঁ বা না কোনো বর্ণ উচ্চারণ করল না। শ্রেয়া জিজ্ঞাসা সূচক দৃষ্টি মেলে রাখে ঠাই। সেকেন্ডে পল্লব অল্প স্বল্প কেঁপে ওঠে। চাতক পাখি হয়ে আছে সে উত্তরের অপেক্ষায়। তুর্য গম্ভীর স্বরে বলল, রিস্ক নিতে পারবো না, আমরা ক্যাবেই যাব। শ্রেয়া দমল না, বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আমি সতর্ক থাকবো স্যার। প্রিয় রিকশায় যেতে চাইছে, প্লিজ। তোমার নিজের খেয়াল না রাখলেও চলবে, কিন্তু আমার বউয়ের কিছু হলে একদমই চলবে না, আমার একটা কথাও না। আর
ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য। শ্রেয়া মলিন মুখে আগের স্থানে ফিরে যেতে নিলে হাতে চাপ অনুভব করে। শ্রবণ হয় চিন্তিত স্বর। আমার কাছে তুমি আমার মানসিক শান্তি, শ্রেয়সী। অভ্যন্তর ঢেউ গর্জে ওঠে। অত্যাধিক নিয়ন্ত্রণ হারা তার গতি। শ্রেয়ার ভূতলে কম্পন, মন ছুঁড়ে শীতল স্রোত বহমান। একটি বাক্যে এত শান্তি, এত সুখ, গভীর ভালোবাসার মিশ্রণ। তাছাড়া আর কি কি আছে তাতে? হারানোর ভয়? ও তো কোনোদিন কোসমিনকালেও ভাবেনি কেউ ওর আপন হবে। ওকে হারানোর চিন্তায় কাতর থাকবে। ভালোবাসা কি এমন হয়? গম্ভীর রকচটা বদমেজাজি মানুষটাকে নরম করে ফেলে, নিভিয়ে দেয় সেই মানুষের তেজস্বী প্রদীপ। তুর্য হাত ছেড়ে দিয়ে সম্মুখে এসে দাঁড়ালো। শ্রেয়া স্পষ্টত দেখতে পাচ্ছে কালো কুচকুচে মণিতে বিচলতা। আরক্ত কপালে এক হাত রাখে তুর্য। নিমেষে শ্রেয়ার নির্নিমেষ নেত্রের চাহনি নত হয়। নত মুখশ্রীতে গভীর দৃষ্টি নিবদ্ধ করে তুর্যের চক্ষুদয়। ঠান্ডা গলায় বলল, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ আমায় এখনো কষ্ট দেয় শুভ্রপরি। মানুষ তার প্রিয়জনকে ভালো রাখতে কত কি করে, কিন্তু আমাকে ভালো রাখতে তোমার ছোট ছোট দুঃখ নিজের নামে করতে নিতে প্রস্তুত। আমরা রিক্সাতেই যাব। বউয়ের একটা ইচ্ছে যদি পূরণ না করতে পারি, কেমন জামাই হলাম? চলো। মৃদু হাসল শ্রেয়া, নিচু স্বরে বলল। আমি আপনার সাথে যাব। তুর্য যেন ভুল শুনল, সঠিক কিনা যাচাই করতে প্রশ্ন করল। কি? এ যাত্রায় একটুখানি গলা উঁচাই শ্রেয়া, ঠোঁটে লাজুক হাসি। আমি আপনার সাথে এক রিকশায় যাব। কিন্তু প্রিয়। ও সামনের রিকশায় থাকবে, আমি ও আপনি পেছনেটায়। তুর্য আর কোনো দিন কিছু বলল না। দাঁড়ানো রিক্সা দুটো ডাকলো ফের, কাব্যকে নিষেধ করলো, এমনকি অনলাইনে ভাড়া পর্যন্ত মিটিয়ে দিল। আজ গাড়ি ছাড়া বের হয়েছিল ওরা। উদ্দেশ্য একটুখানি ঘোরাঘুরি। যথারীতি প্রিয় সামনের রিকশায় বসলো, শ্রেয়া পিছনেরটায়। তুর্য ওর শাড়ির আঁচলটা এবার ভালোভাবে ঠিকঠাক করে দিয়ে বলে উঠল। অপেক্ষা করো, আমি আসছি। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কিন্তু শ্রেয়া নির্বাক হয়ে পড়ে কিয়ৎক্ষণ পর। তুর্য হাতে 5টা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট নিয়ে সোজা প্রিয়র কাছে যায়। ওর হাতে দুটো প্যাকেট ধরিয়ে দিয়ে ফিরে আসলো শ্রেয়ার নিকট। তখনও বিস্ময়ের পর্যায়ে শ্রেয়া। 3টে প্যাকেট ওর কোলে রেখে পাশে বসে পড়ে। 2 হাতের সাহায্যে রিকশার হুডি তুলে দিয়ে বলল, বউ একটু বেশি পাও না, তাই বউয়ের ভাগে তার পছন্দের হাওয়াই মিঠাই 3টা। আপনাকে কে বললো আমার পছন্দের? শ্রেয়ার কণ্ঠে অবাকতা। তুর্য একটা প্যাকেট খুলে ওর হাতে ধরিয়ে দিল। নির্লিপ্ত অভিব্যক্তি তার। তোমার দৃষ্টি বলেছে। যতক্ষণে স্বাভাবিক হয় শ্রেয়া ততখানি সময়ে হাওয়াই মিঠাই বাতাসের আলিঙ্গনে চুপসে ছোট আকার ধারণ করেছে। তুর্যের ইশারায় সেই ছোট অংশই মুখে নিয়ে নিল। দুটো দেহ পাশাপাশি, শাড়ির ভাঁজে ভাঁজে শিহরণ, বাতাসের স্পর্শ, এটাই তো চেয়েছিল শ্রেয়া। সকল জড়তা কাটানোর প্রচেষ্টায় ও মৃদু গলায় বলে উঠল। স্যার। বলো। শ্রেয়া বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। ডেকেও ফ্যাসাদে পড়ে গেল। ওর নড়াচড়া দেখে তুর্য কোমরে হাত রেখে কাছে টেনে আনলো। ফিসফিস করে বলল, বলো না কেন? শরম লাগছে? ভাবছো একটু রোমান্স করতে স্যারের সাথে এক রিক্সায় উঠলাম, অথচ উনি পাত্তাই দিচ্ছে না? শ্রেয়া ভড়কে গেল। সরব করে কিছু বলতে চাইলে তুর্য হুশ করে ওঠে। আরও গাঢ় হয় গলার স্বর। আসলে আমার একটু না, অনেক বেশি আদর করতে মন চাইছে তোমাকে, কিন্তু রাস্তাঘাট তো, তাই ধৈর্য সহকারে একটুই করব। শ্রেয়া বুঝে ওঠার পূর্বেই অনাবৃত কোমর চেপে নিচের বুকের কাছাকাছি নিয়ে আসে তুর্য। কপালে ছুঁয়ে দেয় শুষ্ক ওষ্ঠদয়। নাকেও স্পর্শ পড়ে সেই অঙ্গের। নিবিলিত চক্ষুদয়ে তুর্যের বক্ষে এক হাত রেখে নিশ্চুপে অনুভব করে তা শ্রেয়া। প্রিয় রিকশায় বসে আকাশের তারা গুনছে। জানে এটা অসম্ভব ব্যাপার, তবুও ক্ষুদ্র প্রয়াস। আকস্মিক রিকশা থামতেই নজর সরিয়ে সামনে ফেলতে প্রস্তুত হয় ও। সাথে সাথেই রিকশাটা হেলে দুলে ওঠে। ধপ করে পাশে বসে কেউ। ঘাড় বাঁকাতেই দেহ পিছিয়ে যায় অনেকখানি। মুহূর্তেই আয়ুষ টেনে বুকে জড়িয়ে ধরল। হেসে বলল, তোমার ভাঙা কোমর দেখতে আসেনি, আমার সুস্থ নাদুস নুদুস পিউকে দেখতে এসেছি। আয়ুষের বুকে চড়ে চড়ে নিঃশ্বাস ফেলছে ও। সমস্ত প্রকৃতি মানুষ দিক বিদিক ভুলে বুকে তীক্ষ্ণ দাঁত বিধিয়ে দিল। এতে হাসির মাত্রা বেড়ে গেল আয়ুষের। ভয়ে আমাকে কামড়ানো হচ্ছে? হ্যাঁ, কখন আসলে?
সকালে যখন আমার প্রিয় আমাকে ফেলে আসলো, তখন থেকে কেমন দম বন্ধ হয়ে আসছিল। ভার্সিটি থেকে বেরিয়ে এখানে ছুটে আসা। কি করলে প্রিয়? এত বছরের জাদু এখন কাজ করছে একসাথে। তুমি দুরন্ত এক জাদুকরী। ঘোরাঘুরি শেষে তুর্য শ্রেয়া ফিরে আসে, সঙ্গে প্রিয় আয়ুষও। শ্রেয়া প্রথমে স্তব্ধ হয়ে যায় হুট করে আয়ুষকে দেখে। পরবর্তীতে তুর্য জানায় এটা পূর্ব পরিকল্পিত। ওরা সকালে আসার পরপরই নাকি আয়ুষ ফোন করে বলে সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম থাকবে ও। চমকে দেবে ওদের, বিশেষ করে প্রিয়কে। এত বছর ধরে যেই ভালোবাসা চেয়েছে প্রিয়, তার চেয়েও বেশি পাচ্ছে বলে মনে হয় শ্রেয়ার। কারণ প্রিয়র চাওয়া ছিল সীমিত। আয়ুষের একটু যত্ন, ওর সাথে কথা বলাতেই খুশিতে লাফিয়ে উঠত। কখনো হয়তো কল্পনায়ও আনেনি ওকে আয়ুষ একদিন পাগলের মতো ভালোবাসবে। শাড়িটা এখনো পাল্টানো হলো না ওর। এই লাল পাড়ের সাদা শাড়িটা তুর্যের দেওয়া। এক একটা ফ্ল্যাটে নির্জন দুটো হৃদয় একসঙ্গে বসবাস করবে আজ। রাতটা অতিরিক্ত দীর্ঘ মনে হচ্ছে শ্রেয়ার। প্রিয় ও আয়ুষ পাশের ফ্ল্যাটে, তুর্য শোবার ঘরে। শ্রেয়া সোফায় বসে কানের ঝুমকো জোড়া খুলছিল, তখনই মোবাইলের শব্দে টেবিলের ওপর তাকালো ও। তুর্যের মোবাইলের স্ক্রিনে মেহরিমার নাম্বার ভেসে উঠেছে। কিছু একটা স্মরণে আসতেই নির্দ্বিধায় কলটা রিসিভ করলো ও। সালাম দিয়ে কণ্ঠে নম্রতা এঁটে নেয়। কেমন আছেন আম্মা? ওপাশ থেকে কড়া আওয়াজ আসে। তুমি কেন ফোন ধরেছ? তুর্য কোথায়? উনি অন্য রুমে। আসার সময় দেখলাম আপনার প্রেশার বেড়ে গিয়ে শরীর খারাপ হয়ে পড়েছিল। এখন ঠিক আছেন? তোমার না জানলেও চলবে, কথা বলো না তো। তোমার কণ্ঠ শুনে আমার মেজাজ গরম হচ্ছে। এত জেনে কি লাভ? আজ যদি আমার মা থাকতো তাহলে সন্তান হিসেবে আমি আমার মায়ের খবর নিতাম আম্মা। জিজ্ঞেস করতাম কেমন আছে। অসুস্থ থাকলে চিন্তা করতাম। মা নেই কিন্তু আপনি আছেন। শাশুড়ি হলেও আপনাকে আম্মা ডাকি। আমি কি আমার আম্মার ভালো মন্দ জানতে চাইতে পারি না? তুর্য আসলে কল দিতে বললো? সেই ছোট্টবেলা থেকেই শ্রেয়া এক নীরব কন্যা, নিশ্চুপ চাপা স্বভাবের অধিকারিণী। মূলত বাবার প্রতি ভীতিটাই ওকে এমন করে তুলেছে। বিশেষ করে শৈশবকালে যখন খেলার সঙ্গীদের কাছ থেকে অবহেলিত হয়ে ফিরে আসতো, ওর ভেতরটা ঠান্ডা শীতল হয়ে যেত। সেটা প্রস্ফুটিত হতো বাহ্যিক অংশেও। বাবার গর্জন শুনলে ও মাঝে মাঝে মায়ের পেটে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। একটা শব্দ উচ্চারণ করতো না, শুধু ভিজিয়ে দিত মায়ের আট পৌড়ের সুতি কাপড়টা। বিষাদে অবহেলায় হারানোর বেদনায় তিক্ত মুহূর্ত স্মৃতিতে ওর মন ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের মৃত্যুর পর আপনজনের ছোঁয়া পায়নি সে। খোলামেলা প্রাণবন্ত হয়ে মেশা হয়নি কারো সঙ্গে। মা ব্যতীত অন্য কোনো আপন মানুষের স্পর্শ কেমন হয় সেটা আগে জানতো না শ্রেয়া। কপাল গুণে রক্তের না হলেও আপন হতে পেরেছে প্রিয়র। তবুও জড়তার রেশ রয়ে যায় অল্প স্বল্প ঈষৎ। এখন অনেক আপনজন ওর। বাবা, আম্মা, দেবর, বেস্ট ফ্রেন্ড, ননদ, দাদি, রহিমা খালা সবাই আছেন। প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছে একটা মানুষ, যে সম্পর্কে ওর স্বামী। এত এত আপনজনের ভিড়ে ওর নিজেকে আর অসহায় এতিম মনে হয় না। যারা যারা ওকে অপছন্দ করে, একদিন ওদের মনে ওর জন্য একটা সুন্দর জায়গায় তৈরি হবে, এটা ওর দৃঢ় বিশ্বাস। আমার বউ আমার সাথে তো মিষ্টি করে কথা বলে না কেন? মাঝে মাঝে বললেই পারে আপনি আমার স্বামী। দূরে দূরে কেন থাকেন? আদর করতে পারেন না? পিছন থেকে ফিচেল রসাত্মক কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে বিঁধে শ্রেয়ার শ্রবণ নালীতে। হাতের মোবাইলটা রেখে তড়িঘড়ি করে ব্যতিব্যস্ত হয়ে ঘুরে দাঁড়ায় ও। তৎক্ষণাৎ চক্ষু ক্যানভাসে তাকে সুন্দর একটা দৃশ্য। তুর্যের হাতে বকুল ফুলের মালা। এটা কই থেকে আসলো? কি মন মাতানো সুঘ্রাণ! বড্ড মাতোয়ারা হয়ে উঠেছে নিস্তব্ধ কক্ষটা। এই ঘ্রাণটার সঙ্গে আধা ঘন্টা পূর্বেই তো ওর আর প্রিয়র সাক্ষাৎ হয়েছিল। ওরা যেই জায়গায় দাঁড়িয়ে গোগ্রাসে ভর্তা খেয়ে যাচ্ছিল, সেখানেই অবস্থান বকুল ফুলের গাছটা। কত অবলীলায় মধুর সৌরভ বিলিয়ে দিচ্ছিল সবাইকে।
ও ভেবেই নিয়েছে চাচার ভর্তা বেশি বিক্রি হয় এই গাছের কারণেই। সুবাস লুফে নিতেই হয়তো মানুষ ভর্তার অজুহাতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। কিন্তু তুর্যের হাতে বকুল ফুলের মালা এলো কোত্থেকে? লজ্জায় প্রশ্ন করতে পারছে না সে। কিসব বলল সামনে দাঁড়ানো ব্যক্তি? ওর কিছু বলার অপেক্ষাও করল না তুর্য। কোমল হাতটা টেনে নিজের কাছে নিল। বকুল ফুলের মালাটা কবজিতে চড়িয়ে দিতে মগ্ন হয়ে পড়ল। খুব যত্নের সাথে পরিয়ে দিচ্ছে। শ্রেয়া ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল। ছোট্ট করে প্রশ্ন করে ব্যাঘাত ঘটালো তুর্যের কাছে। এটা কখন আনলেন? তুর্য বেজায় বিরক্ত হলো, গম্ভীর কণ্ঠে বলল। প্রশ্নটা পরে করা যেত না? শ্রেয়া ভাব ভঙ্গি আঁচ করে ধীমেশ্বরে প্রত্যুত্তর করল। এখনই জানতে ইচ্ছে হলো তাই। আপনি কি বিরক্ত হয়েছেন? খুব। তোমাকে মারতে মন চাইছে। আমার রোমান্সের শত্রু তুমি। কত যত্ন করে পড়াচ্ছিলাম, এখন বিঘ্ন ঘটিয়ে যত্ন ত্রুটি রেখে দিলে। অধরে হাসি ফুটে উঠল শ্রেয়ার। ছোট ছোট বিষয়ে কত যত্ন মানুষটার। ভিতরে প্রচন্ড ভালো লাগার পবন বইছে। একটা সময় ছিল চাইলেও কিছু পেত না, আর এখন না চাইতেই কত কিছু, কত সুখ পেয়ে যাচ্ছে। তুর্য মালাটা পরিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো, যেন অবাধ্য কাজ সাধন করেছে সে। ঠোঁটে প্রফুল্ল হাসি, নিঃশব্দতা। হাতটা এখনো ধরে রেখেছে। বলল। শ্রেয়া থ হয়ে গেল। অনতি বিলম্বে জিজ্ঞেস করল। কই, আমি দেখিনি যে। তোমার সব কেন দেখতে হবে? আমাকে দেখো। কাজল চোখে আমাকে দেখে চোখ দুটোকে ধন্য করো। দেখি তো আপনাকে, লুকিয়ে অনেক দেখি। আমার দেখা সুদর্শন পুরুষ আপনি। কথাগুলো কণ্ঠনালী মাধ্যমে বাহিরে এলো না, মনে পিঞ্চিরা বদ্ধ হয়ে থেকে গেল। তুর্য হাতটা ছেড়ে দিতে নিয়ে আবারও আঁকড়ে ধরল। দুই ওষ্ঠের সন্নিকটে নিয়ে আসে বকুলের সজ্জিত হাতখানা। শ্রেয়ার অন্তঃস্থল থেকে থেকে তীর তীর করে কাঁপছে। তুর্য নরম ত্বকে ঠোঁট ডুবিয়ে দিল। চোখের পলকে শিরশির করে উঠল শ্রেয়ার সমস্ত অঙ্গ। সর্বাঙ্গে নিদারুণ কম্পন আন্দোলন। দেহের তাপমাত্রা উষ্ণ। তুর্য বকুল ফুলের ঘ্রাণ নাসারন্ধ্রে টেনে নিয়ে ভ্রু উঁচিয়ে বলে উঠল। জ্বর আসছে নাকি? দেহের তাপ বেড়ে গেল হঠাৎ। শ্রেয়ার সমস্ত বদন রক্তাভ, লালের প্রলাপ পড়েছে। মেহি কণ্ঠে উচ্চারণ করে। তেমন কিছু না। কিঞ্চিত তফাৎ বোধ হয় আর সইতে পারল না তুর্য। শ্রেয়ার হাতটা নিচের বুকের বাপাশে রাখে, কোমর চড়িয়ে দেহটা আঁকড়ে ধরে বুকের ভেতর। শ্রেয়া থমকে গেল, স্তব্ধ হয়ে পড়ল। অনিয়ন্ত্রিত হয়ে পড়ল হৃদস্পন্দন। তুর্যের বুকে অবস্থিত হাতটা বারংবার নড়চড় হচ্ছে, কাঁপছে। তুর্য হালকা ঝুঁকে আসলো। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ মাখল শ্রেয়ার মসৃণ কোমল গালে। সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা তুর্যের গেঞ্জি খামছে ধরে। তুর্য মৃদু হাসল। কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানি। বলল। আমার সামান্য চুমুতে তোমার দেহের এত উত্তাপ? আগে জানতাম চুমুতে জ্বর ভালো হয়, আজ জানলাম চুমুতে জ্বর হয়। এটা অবশ্য নিব্বা নিব্বিদের জানা উচিত, নয়তো আজীবন ভাববে চুমুতেই বুঝি জ্বরের ওষুধ। শ্রেয়া ঠোঁট টিপে হাসে, তবে সেটা অগোচরে। তুর্য ওকে আঁকড়ে ধরে রেখেই কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল। আমার পছন্দটা পাল্টে গেল। তোমার পছন্দগুলো আমার চাওয়া হয়ে উঠল। তোমাকে স্ট্রং করতে চেয়ে আমি দুর্বল হয়ে পড়লাম তোমার প্রতি। কিভাবে হলো এসব শ্রেয়সী? অন্তপুরে ঝড়ের শুরু। সেই ঝড়ের প্রচণ্ড বেগ সবকিছু নাড়িয়ে তুলছে। শ্রেয়ার দুই ঠোঁট নড়ে উঠল। আমি একটা বাক্যের শুরু হয়েছিল সবে। পুরোটা বলার আগেই তুর্য শান্ত নরম কণ্ঠে পুনর্বার বলে। আমি তোমাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতবাক শ্রেয়া। ওর শরীর বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ। আর কতটুকু শক্তি প্রয়োগ করলে একদম ঢুকে যাবে ও তুর্যের বুকে। বুকের কাছ থেকে হাত সরিয়ে দুহাত আস্তে ধীরে মনে মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ও তুর্যের পিঠে রাখল। এতেই যেন সম্মতি লুকিয়ে আছে। নিমেষে আলিঙ্গন অত্যাধিক গাঢ় হয়। সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করল শ্রেয়া। আমাকে স্ট্রং দেখার জন্যই সেদিন ফুলশয্যার রাতে ভালোবাসেন না বলেছিলেন, তাই না? এখনো কি বলেছি ভালোবাসি?
তোর্যর নিরালস জবাব শুনে শ্রেয়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি বুঝে নিয়েছি, আমার হৃদয় থমকেছে। সেদিন রাস্তায় বলা কথাগুলোর মানে বুঝতে আজ আর ভাবতে হয় না আমার। তোর্য মুখ সরিয়ে এনে শ্রেয়ার মুখের দিকে তাকালো। ততক্ষণে মাথা নইয়ে ফেলেছে শ্রেয়া। নিজের কথায় নিজেই আহম্মক বনে গেল ও। তুখোর অনিমেষ নেত্রের চাহনিও সহ্য করতে পারবে না। আই কন্ট্যাক্ট সম্ভব নয় ওর পক্ষে। এই চাহনিতে ও হাজার বার লজ্জাবতী হবে, তবুও পারবে না চোখে চোখ রাখতে। মুহূর্তেই তোর্য তপ্ত নিঃশ্বাস ছেড়ে পড়ল। অবশেষে বুঝলে, নয়তো ভেবেছিলাম বউ আমার সারা জীবন গাদি থাকবে। স্ট্রং না বানাতে পারি, গাদি শব্দটার ইতি তো টানতে পারবো। আনমনে কপাল কুঁচকে এলো শ্রেয়ার, প্রশ্ন করল। স্ট্রং? তোর্য চিকন দেহখানি বন্ধন মুক্ত করে দেয়। শ্রেয়ার হাতটা ধরে শোবার ঘরের সাথে লাগোয়া বারান্দায় নিয়ে আসলো। ওকে একটা টুলে বসিয়ে দিল সে। নিচে বসলো ওর সামনে হাঁটু গেড়ে। বলল, কোনো একদিন চৌধুরী বাড়ির বারান্দায় বসে বলেছিলাম আমি তোমাকে চাই না। সত্যি সেদিন আমি কোনো দুর্বল শ্রেয়সী চাইনি। বউ হিসেবে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনলেও তুমি এসেছিলে আমার হৃদয় হরণকারিণী হয়ে। তোমার ছোটবেলার ছবি দেখেই প্রথম এক অসহনীয় অনুভূতি জাগে আমার মাঝে। অনুভূতির প্রখরত্ব এতটাই বেশি, আমি সেদিনের পর তোমাকে চেয়েও ঘৃণা করতে পারিনি। শুধু মনে হয়েছিল আমার তোমাকে চাই, জীবনে রেখে দিই তোমাকে। আর যেদিন জানলাম তুমি আমার বউ, তখন শুধু মাথায় আসে এত নরম চরিত্রের মেয়েটা কেন আমার হলো। ও যখন অন্যের কথায় আচরণে কষ্ট পাবে আমি কিভাবে সহ্য করব। অন্যকে জবাব দেওয়া শেখাতে হবে ওকে। জীবনটাকে আরও কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে হবে যেন ও উপলব্ধি করে স্ট্রং হওয়া ছাড়া জীবনে টিকে থাকা দুর্বিষহ হয়ে যায়। যেমন আমার মা, তুমি ফিরে আসার পরও সরলতার সুযোগ নিয়ে অসহায় ভেবে তাড়িয়ে দিল তোমাকে। তাহলে জীবনে ও সবসময় এভাবেই নিজেকে গুটিয়ে নিবে। অনেক চিন্তায় পড়ে যাই। তোর্য থেমে যাওয়াতে অশান্ত হয়ে পড়ে শ্রেয়া। লম্বা লম্বা আঙ্গুলের ফাঁকে নিজের ছোট ছোট আঙ্গুল গলিয়ে প্রশ্ন ছুড়ে দিল, থামলেন কেন? তুমি দুর্বল চিত্তের মেয়ে শ্রেয়সী, নিজের অধিকার ছিঁড়ে নিতে জানো না তুমি? নয়তো কেমন করে পারতা অহমিকা ও আমার বিয়ে সহ্য করতে? একটাবার কাউকে বলেছো? বলনি। প্রথম যেদিন জানলে আমি তোমার স্বামী, প্রিয়দের বাড়ি থেকে পালিয়ে চলে আসলে চট্টগ্রাম। তারপর আমার আর অহমিকার বিয়েটা মেনেই নিচ্ছিলে। এটা কি তুমি ড্রামা পেয়েছিলে? এটা তোমার বাস্তব জীবন শ্রেয়সী। লড়াই করে বাঁচতে হয় এখানে। তাহলে তুমি তা না করে সব কিছু থেকে গুটিয়ে কেন নিচ্ছিলে নিজেকে? এমনকি তোমার ভিতরের প্রতিবাদী রূপটা জাগানোর জন্য আমি নিজেকে ক্ষত বিক্ষত করেছি। সেই রাতে তুমি কষ্ট পেয়েছো কতটুকু, তার থেকে বেশি আমি পেয়েছি। কারণ তোমার দুঃখগুলো আমারই। বিনিময়ে শুধু একটু স্ট্রং শ্রেয়সী চেয়েছিলাম, যে আমি না থাকলেও কখনো ভেঙে পড়বে না। ওই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল, তুমি আমাকে যোগ্য জবাব দিবে। তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম কারণ তুমি যেন ওনার মতোই মনের দিক থেকে শক্ত থাকতে পারো। আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর, তাও সহ্য করেছি কেবল বলবে বলে আমাকে বইয়ের অধিকার দিন। কিন্তু তুমি নিজের অবলা রূপটাতেই সীমাবদ্ধ থাকলে। তুমি জিতে গেলে, হেরে গেলাম আমি। যদি পারতাম তবে নিউজ পেপারে ছাপাতাম বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজে দুর্বল হয়ে গেল। একেই বলে সঙ্গদোষে স্বভাব নষ্ট। শ্রেয়া স্তব্ধ নির্বাক। তোর্য এত ভেবেছে ওর জন্য, আসলেই কেন পারে না ও নিজের অধিকার নিতে? এভাবেই কি জীবন চলে? তোর্য যদি স্টেপ না নিত তাহলে আজ সে না, অহমিকাই তার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে থাকতো। তোর্যের এত এত হেয়ালি বনাতে ভালোবাসা ছিল, ফুলশয্যার রাতে বলা এক একটা বাক্যতে ছিল ওকে স্ট্রং দেখার চাওয়া, প্রবণতা। তাহলে ইঁদুরের কামড়? শ্রেয়ার মন বলল সেটা একটা চরম মিথ্যে ছিল, লেকচারার সাহেবই দিয়েছিলেন। লজ্জায় তোর্যের বুকে ঢলে পড়ল ও। তোর্য পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। শ্রেয়া চুপটি করে বুকে মুখ গুজে রাখে। একমাত্র ওর ভিতরকার সত্তা জানে এ বুকে মুখ লুকাতে কতটা লজ্জা বিসর্জন দিয়েছে ও। এতে যদি ভালোবাসা মানুষটা অল্প পরিমাণ শান্তি পায়। তোর্যের অধর কোণে সুপ্ত হাসি, কণ্ঠে ফিচলেমি। এখন কেন অধিকার খাটাচ্ছ? শ্রেয়া নিঃসংকোচ উত্তর, অত্যন্ত মৃদু স্বরে। কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছেন। তোর্যের গলায় রাগের আভাস, কিছুটা রেগে মেগেই আওড়ায়। ছাত্রীকে বুকে নেই না আমি, বউকে নেই। সরো আমার বুক থেকে।
শ্রেয়া সরল না, নড়ল না সামান্য পরিমাণ। চন্দ্র রোশনায় বিলীন করছে। অমানিসায় ডুবে থাকা বারান্দায় আসছে একটু আদ্র আলো। কানে আসছে তুর্যের শাসন মিশ্রিত কণ্ঠস্বর। স্যার ডাকবেন আর? আয়ুষ ও প্রিয় বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে, কিন্তু চাঁদের আলোতে তুর্য শ্রেয়াকে দেখে ছটপট রুমে ফিরে আসলো। প্রিয় অবশ্য উকিঝুঁকি দিয়ে নিজেদের বারান্দা থেকে চুপি চুপি দেখতে চেয়েছিল, কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফলে। যতবার দরজার কাছে গিয়েছে আয়ুষ টেনে হিচড়ে ফিরিয়ে এনেছে। এখন এক আকাশ সমান আফসোস হচ্ছে প্রিয়র। মানুষ নাকি বারান্দা থেকে কত কপত কপতের রোম্যান্স দেখে, অথচ ও আয়ুষের জন্য দেখতে পারল না। লোকটা নিজে নিরামিষ ওকেও বানাচ্ছে এমন। খেপে গিয়ে আয়ুষের বুকেই গুটিসুটি মেরে রইল। মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছে ও, এটাও জানে আয়ুষও পাচ্ছে। ভালোবাসা শেষ হলেও কখনো কখনো সম্মান রয়ে যায়, এবং সেই সম্মান থেকে সৃষ্টি হয় মানুষটার ভালো চাওয়া। রাত্রির মধ্যভাগে শহরতলিতে নিঝুম নেমে এসেছে। হাওয়াও বয়ে চলেছে শব্দহীন। দিনের সবটা সময় ক্লান্তিতে কাটিয়ে সহস্র পরিশ্রমী মানুষ প্রিয়র তালিকায় যোগ করেছে এই নিশারা নিশিথিনীকে। চোখের পাতায় আধার নেমে এলে কায়ার অবসাদের পরিসমাপ্তি হয়তো ঘটে। শ্রেয়া তুর্যের বুক থেকে সরে আসার জন্য নড়চড় শুরু করলো। বক্ষস্থল হতে কোমল দেহ আলগা হচ্ছে ধীরে ধীরে। তা মস্তিষ্ক ধারণ করতেই তুর্য পিঠের উপর চাপ ঈষৎ কঠিন করে। শ্রেয়ার কেশগুচ্ছের মধ্যবর্তী স্থানে ওষ্ঠাধর ডুবিয়ে রাখে কিয়ৎ পরিমাণ সময়। হয়তো সেকেন্ড পেরিয়ে মিনিটের কোঠায় আটকে যায় সময়টা। দুই অধর কিঞ্চিত ফাঁক হয় তুর্যের। শ্রেয়ার মুখশ্রী তুলে চিবুকে আঙ্গুল রাখে। নেত্রে ভাসে রক্তাভ চেহারা, নিমিলিত আখি পল্লব। চিবুক হতে মন্থর গতিতে বৃদ্ধাঙ্গুল ছুঁই ছুঁই করে স্পর্শ করে ফেলে চিকন সরু গোলাপি ঠোঁট। শ্রেয়া সামলে উঠতে পারে না। কি ভয়ঙ্কর অনুভূতি, কতটা গভীর স্পর্শখানি। আস্তে আস্তে বেড়ে যায় অধর যুগলের কম্পন। তুর্য হাসে, আওয়াজবিহীন প্রাণবন্ত হাসি। দুর্বল চিত্তের মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়ছে। তার এতটুকুন গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে, লজ্জা পাচ্ছে। কাঁপুনির মাত্রা দীর্ঘ না করে আঙ্গুল সরিয়ে আনে ছটপট। তৎপরে প্রশ্ন করল, কি হয়েছে? সরে যাচ্ছ কেন? শ্রেয়া চোখ উঁচিয়ে দৃষ্টি মেলল। চাহনিতে মাদকতা ও একরাশ লজ্জার সংমিশ্রণ। দ্বিধান্বিত কণ্ঠে বলল, কখন থেকে এভাবে বসে আছেন? আপনার পা ব্যথা করছে হয়তো, চলুন রুমে যাই। পা ব্যথা করছে না, তবে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? পরশু যে পরীক্ষা, এটা মাথায় আছে? অনেকক্ষণ তো বুকে ঘাপটি মেরেছিলে, এখন মুখ ধুয়ে একটু পড়তে বসো। আমি আগেই পড়া শেষ করে রেখেছি, পরীক্ষার আগের রাতে একটু দেখলেই হবে। তাহলে আর কি, তোমার জামাইয়ের বুক তোমার জন্য ফ্রি। শ্রেয়া ছাত্রী হিসেবে বেশ মেধাবী। ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টটা এমন শিক্ষক হওয়ার সুবাদে অজানা নয় তুর্যের। শ্রেয়া মিহিস্বরে বলে, রুমেই যাব। সাথে সাথেই তুর্য শ্রবণ গ্রন্থির নিকটস্থে বলে ওঠে, রুমে যাওয়ার এত উতলা, ব্যাপার কি? সমগ্র অঙ্গ শিরশির করে উঠল ওর। ফের প্রয়াস চালালো তুর্যের বাঁধন মুক্ত হওয়ার। ও সত্যিই ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধহয় পা ব্যথা হয়ে গিয়েছে তুর্যের, অথচ লোকটা ওকে নিমজ্জিত করছে লজ্জায়। এই তেরা বেকার কথাগুলোই তো ভালো লাগে ওর। মানুষ সৌন্দর্যের কথার, ব্যক্তিত্বের, অঙ্গভঙ্গির, চালচলন, কত কিছুর প্রেমে পড়ে। শ্রেয়া না দেখেই প্রেমে পড়ে যায়, আর দেখার পর তুর্যের কথাগুলোও ওর অনুভূতিদের আরো গাঢ় করেছে। সুস্পষ্ট দুহাত সরিয়ে আনলো তুর্য, ছেড়ে দিল দেহখানা। শ্রেয়া চট করে উঠে দাঁড়ায়। শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো, অগোছালো। ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে। তুর্য কতক্ষণ চেয়ে থেকে নিচের ঠোঁটে উপরের ঠোঁট চেপে ধরে। হাত বাড়িয়ে প্রথমে বিধ্বস্ত কুচিগুলো ঠিক করে। প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে, শাড়ি পরেই ঘুমাবে? শ্রেয়া অস্পষ্ট রোশনিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। তুর্যও আর কথা বাড়ালো না। ওর হাতটা ধরে এতক্ষণ ধরে নির্জন থাকা কক্ষে আসে।
দুজনের দেহ এলিয়ে পড়ে বিছানার দুই প্রান্তে, মাঝে অনেকখানি ব্যবধান। শ্রেয়ার পায়ের তলা চলছে, ভেতরটা উসখুস করছে। এই তো কাছে এলো দুজন, তবে দুটো দেহ কেন অদূরে? যখনই কোনো বিষয়ে অস্থিরতা কাজ করে এই হাল হয় ওর। ক্রমাগত চলতে থাকে পায়ের তলা। আস্তে ধীরে ও হাত রাখে নিজেদের মাঝের খালি জায়গাটাতে। নিমেষেই ওর হাতটা কারো করপুটে বাঁধা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সমস্ত তফাৎ ঘুচিয়ে তুর্য বকুলে সজ্জিত হাতটাও 5 আঙুলে বেঁধে নেয়। হাতের এলোমেলো বিচরণে নরম বকুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। আবছা আলোতে মিলেমিশে একাকার হতে থাকে উত্তপ্ত নিঃশ্বাস। শ্রেয়ার গলা শুষ্ক হয়ে উঠেছে, বুক ধরপড় করছে। হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন। কিঞ্চিত দূরত্ব রাখেনি তুর্য, ওর কাছাকাছি এসে গলায় মুখ ছুঁইয়ে দেয়। কণ্ঠস্বর অতীব নেশাক্ত প্রগাঢ়, এক নিঃসংকোচ মায়াময় আবেদন করে বসে। শ্রেয়সী, আমার হবে? নেত্রদয় বুঝে আসে ওর, চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল। এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা? কি করে জবাব দিবে ও? তুর্য এক হাত ছেড়ে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত কোমরে রাখল, গালে ঠোঁটের স্পর্শ এঁকে বলল, মুখে জবাব দিতে হবে না, সম্মতি হিসেবে অন্যভাবে বুঝিয়ে দাও। অপেক্ষাটা দীর্ঘ করো না আর। এটার যে অনেক যন্ত্রণা শ্রেয়সী। এই আকুল কণ্ঠ আর শুনতে চায় না শ্রেয়া। কাপা কাপা অধর যুগল তুর্যের গালে রাখল। তাদের স্থায়িত্ব হলো সেকেন্ড খানেক। সরিয়ে আনলো তড়িৎ বেগে। শরীরের ভাঁজে ভাঁজে খেলে গেল তরঙ্গ এবং শাড়ির ভাঁজে প্রিয় মানুষটার হাতের ঈষৎ বিচরণ। জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপে শ্রেয়ার চোখে পড়ে তুর্যের ওর মুখশ্রী পানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি নেত্র। তড়িঘড়ি করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া। প্রিয় এখনো হাতে ঘড়ি পড়ছে। শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে আওড়ায়, পরীক্ষা শেষ হয়ে যাবে, তুই ঘড়ির বেল্ট বাঁধতে বাঁধতে। এটা কি রিকশায় বসে বাঁধতে পারবি না? প্রিয় তবুও নাছোড় বান্দা। দাঁড়িয়ে একটা মিনিট নষ্ট করেই ঘড়িটা পড়ল। এসব পড়া পরীক্ষা ভালো লাগে না ওর। আয়ুষ যদি মুখে একটা বার স্রেফ একবার উচ্চারণ করে তোমার আর পড়তে হবে না, তাহলে ও আয়ুষকে গুনে গুনে 101টা চুমু খাবে। কিন্তু এটা কখনো হবার নয়, সেটা সে দিব্যি জানে। মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়ল। ভাগ্যস্য প্রসন্ন হওয়ার সাথে সাথেই রিকশা মেলে। প্রিয় ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া চলে গিয়েছে? হ্যাঁ, ওনার ডিউটি আছে পরীক্ষার হলে, তাই একটু আগেই বেরিয়ে গিয়েছে। ও, তুই কি ওনার উপর রাগ? প্রিয় চোখ বড় সড়ো করে ব্যগ্র গলায় বলে ওঠে, আরে না, আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো আমাদের, তাই এখন ঘুম পাচ্ছে। তোর পাচ্ছে না? শ্রেয়া ক্ষীণ হেসে জানায়, না, দেখিস ঘুমাতে ঘুমাতে রিকশা থেকে পড়ে যাস না। প্রিয়র সহজ সরল স্বগোক্তি। আমার শ্রেয় থাকতে কখনো পড়বো না। শ্রেয়ার কণ্ঠনালী গলিয়ে কথা বেরিয়ে আসলো না। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল ও। এত বিশ্বাসের পিঠে কিছু বলাও যায় না, বলতে গেলে উপযুক্ত শব্দ নেই। দুই বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষার হলরুম পর্যন্ত আসে। ইতিমধ্যেই স্যার ঢুকে গিয়েছে। শ্রেয়া ভালো করে তাকাতেই দেখে আর্যদের হলে তুর্য পড়েছে। ওকে দেখেই ঢোকার আদেশ দেয় তুর্য। তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজনে। তুর্য শ্রেয়ার সামনে খাতা রেখে চলে গেল। আর চোখে একটু চেয়ে খাতায় নাম লিখতে মনোনিবেশ করে শ্রেয়া। কি মনে করে অজান্তেই পুনর্বার তুর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। অন্তঃস্থল মন দ্রিম দ্রিম করে উঠল। নয়নছোড়া আটকা পড়ে তুর্যের ঘাড়ের লম্বা দাগটার দিকে। আঁচড়টা অত্যাধিক তাজা দেখাচ্ছে। ফাঁকা ঢোক গিলল ও। একদিন আগের আঁচড়টা এখনো আছে। এত গভীরভাবে দিয়েছিল। কই তুর্য তো কোনো প্রতিক্রিয়া করেনি। শরমে চোখ মুখ কুঁচকে আসে বারংবার। তুর্য শ্রেয়ার মুখভঙ্গি দেখে ঝাঝালো দৃষ্টিতে তাকালো। খাতায় নামটা লিখে মেয়েটা এমন করছে কেন বুঝতে পারছে না সে। ঘন্টা পড়লে প্রশ্ন দেওয়ার বাহানায় কাছে এসে দাঁতে দাঁত ঢিমে স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তরাক করে লাফিয়ে ওঠে শ্রেয়া। অপ্রস্তুত ভাব,
প্রশ্নটা হাতে নিয়ে অপর দিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন। পাশের মেয়েটাও ড্যাব ড্যাব দৃষ্টিতে চেয়ে আছে, তাই চেয়েও কথাটা বলতে পারল না। চুপচাপ লেখাই মনস্থির করে, কিন্তু তাও ঠিকঠাক হচ্ছে না। বারবার তুর্যের ঘাড়ে চোখ চলে যাচ্ছে। পুরোটা পরীক্ষায় দিল ও এমন করে। বার কতক তুর্য চোখ রাঙিয়েছে সকলের অপচরে, তবুও লাভ হলো না বিশেষ। যেন ও পাহারা দিচ্ছিল কেউ তুর্যের ক্ষতটা দেখে নিল কিনা। পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল। খাতা জমা দিয়ে বের হয়ে প্রকৃতির তরফ হতে উপহার স্বরূপ পাওয়ার স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে। প্রিয়র চিন্তা হচ্ছে অনেক, পরীক্ষা তত একটা ভালো হয়নি। আয়ুষ বলেছে রেজাল্ট ভালো না হলে ওকে কম কম আদর করবে। একদিকে পড়তে দম বন্ধ হয়ে আসে, অন্যদিকে আয়ুষের অমন শর্ত। মোবাইল বের করে আয়ুষকে ফোন দিল। রিসিভ হতেই কিছু দূরে চলে যায় কথা বলতে বলতে। যে কেউ দেখলে অনায়াসে বলবে মেয়েটা নতুন নতুন প্রেমে পড়েছে। হাঁটতে হাঁটতে কথা বলা, গাছের পাতা টেনে ধরা, কথা বলার সময় গাছের গায়ে নখের আঁচড় কাটা, এগুলো নাকি নব্য প্রেমে পড়ার লক্ষণ। এতিমখানার আপার কাছ থেকে শুনেছিল শ্রেয়া। আলতো হাসলো ও এটা ভেবে, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করে একটা কণ্ঠস্বর কর্ণে ভারী খেতেই। সরব করে পাশে তাকালো। তোর্য ধারালো দৃষ্টি তাক করে রেখেছে। পুনশ্চ প্রশ্ন করে, পরীক্ষা দেওয়ার সময় এমন করছিলে কেন? শ্রেয়া অবিন্যস্তভাবে এদিক সেদিক তাকায়। ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রতি উত্তর করে, আপনার জন্য। তোর্যের মেজাজ তুঙ্গে উঠে আছে। খাতা নেওয়ার সময় আগ্রহের ফলে কয়েক পৃষ্ঠায় চক্ষু বোলায়। ফলস্বরূপ দু একটা ভুল বিক্রিয়া চোখে লেগে যায় তার। এসব যে শ্রেয়ার গাফিলতির ফলাফল তা বুঝতে বাকি নেই। রাগান্বিত গলায় বলে উঠল, আমার জন্য মানে? আর এত নার্ভাস ফিল করছো কেন? ভার্সিটিতে সবাই জানে তুমি আমার ওয়াইফ। কিভাবে? শ্রেয়ার কণ্ঠ বেড়ে যায় মৃদু। মোবাইল বের করে নিজের ফেসবুক আইডি চেক করো। তোর্যের কথা শুনে দ্রুত হাতে মোবাইল বের করে নিজের আইডিতে ঢুকলো। মেসেঞ্জার ব্যবহার করে না ও। বিয়ের ক্যাচাল প্যাচালের জন্য বহুদিন অনলাইন জগতে আসা হয় না। এখন ঢুকেই ও হতভম্ব। মোবাইলে কখনোই লক দেয় না সে, এমনকি ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখা। তাই কাজটা কোনো রকম ভেজালবিহীন সেরেছে তুর্য। ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট বক্সে মানুষের শুভেচ্ছার ঢল নেমেছে। এটা কখন করেছেন আপনি? করেছি কোনো এক সময়। এখন পরীক্ষার হলে ওইসব করার কারণ বলো। তুর্যের চাহনি প্রশ্নসূচক। শ্রেয়া আমতা আমতা করে প্রত্যুত্তর করে, আপনার ঘাড়ে। আমার ঘাড়ে? নর্মাল একটা কথা বলতে প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে শ্রেয়ার। এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই। আনতস্বরে এক নিঃশ্বাসে বলল, নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানের ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ শব্দ বাক্য প্রবেশ করে। তাতে তোমার কি? আমার বউয়ের আদর মাখা চিহ্ন নিয়ে আমি দেশ বিদেশ সব ঘুরে আসব। কোনো সমস্যা? শ্রেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠল, বেয়াক্কেল বনে গেল। আপনা আপনি দুই ওষ্ঠ আলগা হয়ে আসে। বেমুড়ো দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না। শ্রেয়া ধীর স্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অবধি এলো। গরম গরম নিঃশ্বাস ফেলছে ও। সামনে তাকিয়ে দেখে তুর্য কানে মোবাইল ধরে রেখেছে, হয়তো কথা বলছে কারোর সাথে। সূর্যের প্রখর তাপে ছোট ছোট চুল থেকে ঘাম বেয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে। কিঞ্চিত পরিমাণ ভিজে উঠেছে পরনের নীল টি শার্ট। এই লোকের কি কষ্ট হচ্ছে না? ঘামে হাতের লম্বা লম্বা লোমশগুলো হতাশায় দুঃখে লেপ্টে আছে। এইবার শ্রেয়ার ভীষণ খারাপ লাগছে। তুর্য কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না ও। আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি রিমঝিম ছন্দ তোলার। সেই ছন্দে মানব মন উতলা হতো, নৃত্য তুলে নাচত, রোমাঞ্চকর হতো পরিবেশ, প্রকৃতি, মানুষজন। অথচ হচ্ছে তার উল্টো। পা বাড়িয়ে মন্থর গতিতে সুঠাম স্ট্রোক দেহের সান্নিধ্যে নিজের শীর্ণ চিকন গা এলিয়ে আনলো শ্রেয়া। তুর্য তীরভাবে নজরে একবার তাকালো ওর দিকে, পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবদ্ধ করে বলল,